লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। নিম্মিকে লাইলা বলল, এখনই চলো আমাদের সাথে, আজ তোমার বিয়ে। রজনীগন্ধা ও বেলি ফুল দিয়ে লাইলা লুবনারা সুন্দর করে রুচিসম্মতভাবে সাজিয়ে দিয়েছিল আমাদের বাসর ঘর। তাজউদ্দিন গর্জে উঠলেন, কি করেছো তোমরা? এত বড় দুঃসাহস হলো কি করে? বিয়ে শাদী বাচ্চাদের পুতুল খেলা নয়। মিসেস জামান, লাইলা, লুবনা ও গৌরদি যাবেন নিম্মিদের বাসায়। লাইলা, লুবনা নিম্মির বন্ধু বিধায় মিসেস জামানের সাথেও নিম্মিদের পূর্ব পরিচিতি আছে। লাইলা, লুবনা এবং মিসেস জামান বাংলাদেশ সাংস্কৃতিক দল গঠনের জন্য বিশেষভাবে উদ্যোগী হয়ে কাজ করছিলেন, সেটা তখন প্রায় সর্বমহলেই জানা। নিম্মি খ্যাতিমান ক্লাসিক্যাল নৃত্যশিল্পী, তাই সেও যাতে দলে যোগদান করে সেই অনুরোধ জানাবার উছিলাই যাবেন তারা। ঠিক হলো কথার ফাঁকে লাইলা ও লুবনা নিম্মিকে যে করেই হোক কোনো মতে বাড়ি থেকে বের করে নিয়ে আসবে। বাইরে নূরেরা গাড়ি নিয়ে অপেক্ষায় থাকবে। এরপর গাড়ি করে সোজা মৈত্রী মাসির বাড়ি। বিয়ে সেখানেই হবে। গনি নানা বিয়ের কাজী, রেজিস্ট্রার এসব কিছু দায়িত্ব নেবেন। সালাউদ্দিনকে আনুষঙ্গিক অন্য সব ব্যবস্থার ভার দেওয়া হলো। পরিকল্পনার ব্যাপারে অবগত থাকলেন থিয়েটার রোড হেডকোয়ার্টার্সের গ্রুপ ক্যাপ্টেন খন্দকার, ক্যাপ্টেন চৌধুরী। এছাড়া অন্য কাউকে কিছু বলা হলো না। বিয়ের দিন ধার্য হলো 16 আগস্ট সকাল 10টার দিকে। লাইলারা গিয়ে উপস্থিত হলো 3 নম্বর সোহরাওয়ার্দী অ্যাভিনিউতে। প্ল্যান মতো আলাপের এক ফাঁকে লাইলা এবং লুবনা বসার ঘর থেকে গিয়ে হাজির হলো নিম্মির ঘরে। সেখানে পৌঁছে নিম্মিকে লাইলা বলল, এখনই চলো আমাদের সাথে, আজ তোমার বিয়ে। প্রথমটাই হকচকিত হয়ে গিয়েছিল নিম্মি, কিন্তু মুহূর্তেই বুঝে নিল সবকিছু। অসীম সাহসের পরিচয় দিয়ে এক কাপড়ে বাসা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে প্রস্তুত হয়ে উঠে দাঁড়ালো নিম্মি। যে কোনো কুমারী মেয়ের পক্ষে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা একটি অসম্ভব এবং দুরূহ কাজ। নিম্মির ভালোবাসার একনিষ্ঠতা এবং গভীরতায় সেদিন শক্তি জুগিয়েছিল অসম্ভবকে সম্ভব করে তুলতে। শারীরিক অসুস্থতা এবং স্নায়ু দুর্বলতার জন্য বেচারি হাঁটতেও পারছিল না ঠিকমতো। লাইলা এবং লুবনা ওকে দুদিক থেকে ধরে প্রায় বহন করে পেছনের সিঁড়ি দিয়ে কোনো মতে অতি কষ্টে নামিয়ে নিয়ে এলো গেটের বাইরে। সেখান থেকে সোজা মৈত্রী মাসির বাসায় নূর নিয়ে এলো সবাইকে। ওখানে আমরা অপেক্ষা করছিলাম। সব বন্দোবস্ত প্ল্যান মতো ইতিমধ্যেই করা হয়েছে। সালাউদ্দিন নিম্মির জন্য 20-25 টাকা দামের দুটো শাড়ি এবং আমার জন্য 10 টাকা দামের একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে। সেগুলো পরেই আমাদের বিয়ে হলো। সালাউদ্দিন হলো নিম্মির উকিল বাপ। সাক্ষী রইলেন গনি নানা, গৌরীদি, নূর এবং মিসেস জামান। বিয়ের পর উপস্থিত মুরব্বীরা এবং মৈত্রী মাসি আমাদের আশীর্বাদ করলেন। বিয়ের দলিল রেজিস্ট্রি করতে 2-3 দিন সময় লাগবে। এই সময়টা লুকিয়ে থাকতে হবে আমাদের, কারণ নিম্মির বাড়ি ছেড়ে বেরিয়ে এসে বিয়ে করার পরিপ্রেক্ষিতে যে অবস্থার সৃষ্টি হতে পারে তার মোকাবেলা করার জন্য বিয়ের দলিলটা অপরিহার্য। গৌরীদি ঠিক করে ফেললেন তার পরিচিত এক ধনী ব্যবসায়ীর পার্ক স্ট্রিটের একটা গেস্ট হাউস, ছোট্ট কিন্তু সাজানো গেস্ট হাউস। সেখানে হবে আমাদের বাসর এবং মধুচন্দ্রিমা। আমাদের গোপন আস্তানার খবর বিয়েতে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গ ছাড়া আর কাউকে জানানো হবে না। সেদিন সন্ধ্যায় আমাদের চলে যেতে হলো গেস্ট হাউসে। লাইলা, গৌরীদি, নূর এবং সালাউদ্দিন আমাদের পৌঁছে দিল। রজনীগন্ধা ও বেলি ফুল দিয়ে লাইলা, লুবনারা সুন্দর করে রুচিসম্মতভাবে সাজিয়ে দিয়েছিল আমাদের বাসর ঘর। ওরা চলে যাবার পর হঠাৎ করে আমরা দুজন ভীষণ একলা হয়ে গেলাম। সারাদিনের ঘটনাবলী এত দ্রুত ঘটেছে যার ফলে চিন্তা ভাবনার কোনো অবকাশই পাইনি এতক্ষণ। একটা ঘোরের মাঝেই কেটে গেছে পুরো দিনটা। ফ্ল্যাটের নির্জন পরিবেশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের গুরুত্ব উপলব্ধি করে কেঁদে উঠল নিম্মি। অতি স্বাভাবিক কারণেই ভেঙে পড়ল সে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, সব ঠিক হয়ে যাবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। সময় সব সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ। বেচারি ভীষণভাবে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। অতীত ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম এক সময়। পরদিন সকালেই নূর এসে জানালো আমাদের বিয়ের ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে। নিম্মির বাবা অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেছেন।
আমি তার মেয়েকে জোর করে অপহরণ করে নিয়ে গেছি বাসা থেকে। প্রধানমন্ত্রী গোয়েন্দা বিভাগের দায়িত্বে নিয়োজিত সালাউদ্দিনকে ডেকে হুকুম দিয়েছিলেন, যে করেই হোক আমার এবং নিম্মির খোঁজ করে তাকে বের করতেই হবে কোথায় আছি আমরা। প্রয়োজনে অপহরণকারী আর্মি অফিসারের কাছ থেকে নিম্মিকে উদ্ধার করার জন্য ভারতীয় পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সহায়তাও গ্রহণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু বিয়ের দলিল রেজিস্ট্রি হয়ে হাতে না আসা পর্যন্ত কিছুই কাউকে বলার উপায় নেই। ক্ষিপ্ত হয়ে উঠেছেন কর্নেল ওসমানীও। ডিসিপ্লিন ভঙ্গ করে অন্যায়ভাবে জোর করে ভদ্রলোকের মেয়েকে যে অপহরণ করতে পারে তার কঠোর সাজা হওয়া উচিত। একই সাথে তিনি ভীষণভাবে দুঃখিতও হয়েছেন। নূরকে বলেছেন ডালিমের মতো যোগ্য অফিসার কি করে এ ধরনের কাজ করতে পারে সেটা তিনি কিছুতেই ভেবে পাচ্ছেন না। নূর আমাদের সাবধান করে দিয়ে বলল, স্যার আপনারা ঘরের বাইরে যাবেন না দলিল হাতে না পাওয়া পর্যন্ত। গণিনানা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব দলিল রেজিস্ট্রি করার। দলিলটা হয়ে গেলেই সবাইকে বুঝিয়ে ব্যাপারটা আপোষ মীমাংসা করার উদ্যোগ নেওয়া হবে। একবার স্থির করেছিলাম বাপ্পিকে একটা ফোন করে সবকিছু জানিয়ে ওকে বলি আমরা ভালোই আছি, কিন্তু নূরের কথাই সেটা করা সম্ভব হলো না। 19 তারিখে আমাদের হাতে দলিল পৌঁছে গেল। সেদিনই সমস্ত ব্যাপারটা সালাউদ্দিন, নূর এবং গ্রুপ ক্যাপ্টেন খন্দকার, কর্নেল ওসমানী এবং তাজউদ্দিনকে বুঝিয়ে বললেন। সমস্ত কিছু বিস্তারিত জানাবার পর জনাব তাজউদ্দিনকে সবাই অনুরোধ জানালেন ব্যাপারটার একটা মীমাংসা করে দেবার জন্য। জনাব তাজউদ্দিন সেদিনই নিম্মির বাবাকে এবং আমাদের ডেকে পাঠালেন থিয়েটার রোডে। নিম্মির বাবার পৌঁছার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম। জনাব ওসমানী এবং জনাব তাজউদ্দিনকে সালাম করলাম দুজনে। তারা আশীর্বাদ করলেন। জনাব তাজউদ্দিন বললেন যা হবার তা হয়ে গেছে। জনাব চৌধুরীকে তিনি ডেকে পাঠিয়েছেন, তিনি এলে তার কাছে মাফ চাইতে হবে আমাদের দুজনকেই, এতেই কাজ হবে। কারণ জনাব চৌধুরী শক্ত অফিসার হলেও মনটা তার শিশুর মতোই সরল এবং কোমল। অল্পক্ষণ পর জনাব চৌধুরী ও বাপ্পি এসে পৌঁছালো। নূর তাদের অভ্যর্থনা করে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে এলো। সেখানে কর্নেল ওসমানীও উপস্থিত ছিলেন। আমাদেরকেও হাজির করানো হলো আসামির মতো। ঘরে ঢুকতেই জনাব তাজউদ্দিন গর্জে উঠলেন, কি করেছো তোমরা? এত বড় দুঃসাহস হলো কি করে? আমি মর্মাহত হয়েছি তোমাদের ছেলে মানুষী কার্যকলাপে। বিয়ে শাদী বাচ্চাদের পুতুল খেলা নয়। মুরব্বীদের আশীর্বাদ ছাড়া কেউ কোনোদিন সুখী হতে পারে না। জলদি তোমার বাবার কাছে মাফ চাও। এরপর নিম্মির বাবাকে উদ্দেশ্য করে তিনি বললেন, চৌধুরী সাহেব, ওরা আপনারই সন্তান, ভুল করে ফেলেছে না বুঝে, ওদের আপনি ক্ষমা করে আশীর্বাদ করুন। প্রধানমন্ত্রীর কথা শেষ হতেই আমরা বাবার পায়ে হুমড়ি খেয়ে পড়লাম। নিম্মি কান্নায় ভেঙে পড়ল। ওতেই মোক্ষম কাজ হলো। মোমের মতো গলে গেলেন চাচা মানে নিম্মির বাবা। নিম্মিকে জড়িয়ে ধরে তিনিও কাঁদতে লাগলেন। আমাকেও টেনে তুলে জড়িয়ে ধরলেন বুকে। নূর, সালাউদ্দিন ওরা সব তৈরিই ছিল। মিষ্টির প্লেট নিয়ে ঘরে ঢুকলো বেয়ারা। এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হলো থিয়েটার রোডে। চাচার কাছ থেকে জানতে পারলাম খালাম্মা মানে নিম্মির মা ভীষণভাবে আঘাত পেয়েছেন নিম্মির বাড়ি ছেড়ে চলে এসে বিয়ে করাই। তিনি ভীষণ জেদি এবং তীব্র অভিমানী। তার রাগ না কমলে বাড়িতে আমাদের যাওয়া ঠিক হবে না। এতে হিতে বিপরীত হবারই সম্ভাবনা। ঠিক হলো আরও কিছুদিন আমাদের গেস্ট হাউসেই থাকতে হবে। বাপ্পিকে সমস্ত ঘটনা থেকে বাদ রাখা হয়েছিল বলে সে ভীষণভাবে অভিমান করেছিল আমাদের উপর। অতি কষ্টে তার মান ভাঙাতে হয়েছিল আমাদের দুজনকে। বাবা চলে যাবার পর জনাব তাজউদ্দিন বলেছিলেন, দুজনে দুজনকে পছন্দ করে দুঃসাহসিকভাবে বিয়ে করেছ। এখন থেকে তোমরা দুজনেই হবে দুজনের অবলম্বন। দুঃখ করো না, সময় মতো সব ঠিক হয়ে যাবে। আমাদের বিয়েও হয়েছিল ঠিক তোমাদের মতো করেই সবার অমতে। আমি আশীর্বাদ করছি তোমরা চিরসুখী হও। তাকে বিদায় জানিয়ে বেরিয়ে আসতেই নূর, সালাউদ্দিন সব আমাদের নিয়ে হাসি ঠাট্টায় পুরো থিয়েটার রোড মাতিয়ে তুলল। কর্নেল ওসমানীও এসে যোগ দিলেন আমাদের সাথে। সবাই সেদিন একসাথে রাতের খাওয়া খেলাম। বিশেষ খাবারের বন্দোবস্ত করা হয়েছিল সেদিন। বিদেশের মাটিতে জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সেদিন জনাব তাজউদ্দিন, কর্নেল ওসমানী, গ্রুপ ক্যাপ্টেন খন্দকার, ক্যাপ্টেন চৌধুরী, ক্যাপ্টেন সালাউদ্দিন, লেফটেন্যান্ট নূর, মৈত্রীমাসি, গৌরীদি, গনি নানা, মিসেস জামান, লাইলা, লুবনা, জনাব আইয়ুব, প্রীতিশ নন্দী, রিনা, ইন্দু, ডক্টর মুখার্জি,
অরূপ দা এবং ওদের মতো অন্য সবার কাছ থেকে যে উষ্ণ আন্তরিকতা এবং নিঃস্বার্থ ভালোবাসা এবং সহযোগিতা পেয়েছিলাম সেটা জীবনে কখনোই ভোলা যাবে না। আমরা দুজনেই তাদের কাছে চির ঋণী হয়ে থাকবো সারা জীবন। কদিনের টেনশনে ঠিকমতো ওষুধপত্র খাওয়া হয়নি, ফলে চিকিৎসা বিঘ্নিত হচ্ছে। তার পরিণামে হাতের ব্যথা হঠাৎ করে বেড়ে গেল। ব্যান্ডেজের নিচ থেকে পচা দুর্গন্ধ বেরোতে লাগলো। তাড়াতাড়ি ডক্টর মুখার্জির ওখানে আমাকে আবার নিয়ে যাওয়া হলো। ব্যান্ডেজ খুলে হাতের ক্ষতের অবস্থা দেখে তার মুখ কালো হয়ে গেল। তিনি বললেন ঠিকমতো চিকিৎসা না হওয়ায় এবং ঔষধপত্র না খাওয়ায় হাতে গ্যাংগ্রিন শুরু করেছে। এ পচনকে রোধ করতে হলে অবিলম্বে অপারেশন করতে হবে, তা না হলে পুরো হাতটাই কেটে ফেলতে হতে পারে। ডাক্তারের কথা শুনে সবাই ভীষণভাবে ঘাবড়ে গেলেন। আমিও ঠিক বুঝতে পারছিলাম না কি করা উচিত। আমি হাসপাতালে ভর্তি হলে নিম্মি একা একা ফ্ল্যাটে কি করে থাকবে? আবার সাহায্যের মুক্ত হাত বাড়িয়ে দিলেন ডক্টর গনি। নিম্মি আমার মেয়ে, ও আমার বাসায় থাকবে। তুমি এ নিয়ে চিন্তা করো না, আজই হাসপাতালে ভর্তি হয়ে যাও। গনি নানার কথাই কিছুটা আশ্বস্ত হলাম। পারমিতা বৌদি আমার ভর্তির সব ব্যবস্থা করে দিলেন পিজি হাসপাতালে। অপারেশন করলেন ডক্টর মুখার্জি। গ্যাংগ্রিন রোধ করার জন্য বাঁ হাতের বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু অংশ কেটে ফেলে দিতে হয়েছে, তবু আল্লাহর রহমতে বাঁ হাতটা বাঁচানো সম্ভব হয়েছে। ডক্টর মুখার্জি অপারেশন শেষে মন্তব্য করেছিলেন আর কয়েকটা দিন দেরি হলেই পুরো হাতটাই কেটে ফেলতে হতো। পরিবারের সবচেয়ে আদরের নিম্মিকে দেখে কষ্ট হয়। আমি বুঝতে পারি ভেতরে ভেতরে তার অন্তরে ঝড় বয়ে যাচ্ছে। বাড়িঘর, একান্ত আপনজন সবাই থাকতেও আজ ও ভীষণ একা। একটু আশ্রয়ের জন্য আজ তাকে এখানে ওখানে থাকতে হচ্ছে রিফিউজির মতো। তার উপর আমার শারীরিক অবস্থা নিয়ে ও বিশেষভাবে চিন্তিত। বাপ্পির কাছ থেকে জানতে পারলাম আমাদের চিন্তায় চাচা ভেঙে পড়েছেন। তিনি আমাদের এই মুহূর্তেই বাসায় নিয়ে যেতে চান, কিন্তু খালাম্মার মানসিক অবস্থার কথা ভেবে তার কাছে কথাটা কিছুতেই উঠাতে পারছেন না জনাব চৌধুরী। অত্যন্ত স্নেহবৎসল খালাম্মা। তিনি নিম্মির উপর যে অভিমান করেছেন সেটা খুবই স্বাভাবিক, কারণ নিম্মি তার খুব আদরের, আর সেই নিম্মি এ ধরনের একটা কাজ করে বসবে সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না খালাম্মা। তার বিশ্বাসের অবমাননা করেছে নিম্মি, এটাই তার ক্ষোভের প্রধান কারণ। সবকিছু মিলিয়ে বাসায় একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়েছে। এর সবটুকু চাপ পড়েছে নিম্মির মনের উপর। বেচারি সম্পূর্ণভাবে বিধ্বস্ত, কিন্তু বাইরে তার কোনো প্রকাশ নেই। পাছে আমি মনে কষ্ট পাই এ কারণে। শুধু আমার জন্যই বেচারি জান আমার মুখ বুঝে সবকিছুই মেনে নিয়ে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করছে। ওর ত্যাগ, সহনশীলতা এবং ভালোবাসার গভীরতা উপলব্ধি করে নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছিল। ভাবছিলাম ওর এই অসহায় অবস্থার জন্য আমিই দায়ী। অত্যন্ত স্বার্থপর মনে হচ্ছিল নিজেকে। মনে মনে ঠিক করলাম যেভাবেই হোক না কেন তাকে এই অবস্থা থেকে উদ্ধার আমাকেই করতে হবে। সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হলো। হাসপাতাল থেকে চলে আসার পর একদিন নিম্মিকে সঙ্গে নিয়ে সোজা গিয়ে উপস্থিত হলাম নিম্মিদের বাসায়। চাচা, বাপ্পি, মানু আমাদের আনন্দে জড়িয়ে ধরল। আমি বাপ্পিকে জিজ্ঞাসা করলাম খালাম্মা কোথায়। বাপ্পি জানালো আজকাল তিনি বেশিরভাগ সময় তার নিজের ঘরেই কাটান, বের হন না খুব একটা। কারো সাথেই তেমন কোনো কথাবার্তা বলেন না প্রয়োজন ছাড়া। সব শুনে আমি সোজা চলে গেলাম তার ঘরে। তিনি বিছানায় শুয়েছিলেন। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমি এগিয়ে গিয়ে তাকে এক হাতে জড়িয়ে ধরে শূন্যে তুলে ধরে বললাম, খালাম্মা আমাদের মাফ করেন, মাফ আপনাকে করতেই হবে। ঘটনার আকস্মিকতায় তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। নিজেকে সামলে নিয়ে হঠাৎ বলে উঠলেন, আরে পাগল ছেলে, কি করছো? হাতে ব্যথা পাবে যে। আমি আপনাকে নামাবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের ক্ষমা না করছেন। দৃঢ়তার সাথেই বললাম আমি। উষ্ণতায় জমা বরফ গলে গেল নিমিষে। মাতৃস্নেহের আকুলতায় তিনি আমাকে দু হাতে জড়িয়ে ধরলেন। তার চোখ বেয়ে ঝরছে অশ্রুধারা। ধরা গলায় জিজ্ঞাসা করলেন, নিমি কোথায়? বললাম, কোথায়? বসার ঘরে। আমাকে নিয়ে চলো। বললেন আমার অতি প্রিয় খালাম্মা। তাকে জড়িয়ে ধরে নিয়ে এলাম ড্রয়িং রুমে। আমাদের দেখে সবাই অবাক। কি করে অসম্ভবকে সম্ভব করলাম সেটাই সবার চোখে প্রশ্ন হয়ে ফুটে উঠেছিল।
নিম্মি প্রায় পাগলের মতো দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আদরের নিম্মিকে বুকে ধরে আবেগের আতিশয্যে নিজেকে আর সামলাতে পারলেন না খালামা। সব বাঁধ ভেঙে গেল। মান, অভিমান, রাগ সব ভেসে গেল অশ্রুর বন্যায়। দুজনেরই সে কি কান্না! আমরা সব নিশ্চুপ দাঁড়িয়ে থেকে মা ও মেয়ের অভূতপূর্ব মিলন দৃশ্য উপভোগ করতে লাগলাম। সেদিনই গনি নানার বাড়ি থেকে চলে আসতে হলো আমাদের। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।